নীল চিরকুট পর্ব ৪২। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। বেলি আর গোলাপের শোভামণ্ডিত ঘরটিতে হালকা নীল আলো জ্বলছে। দরজার পাশে ছোট্ট টেবিলটিতে ভিন্ন রঙের মোমো জ্বলতে দেখা যাচ্ছে। নিশুতি রাত। দ্বিতীয় প্রহরে গা ভাসাতেই রাতের শান্ত ঝিমঝিম শব্দে ধরফর করে উঠছে বুক। চারিদিকে অস্বস্তিকর নীরবতা। সেই নীরবতাকে আরও বেশি গা ছমছমে করে দেওয়ার জন্যই হয়তো ঘর জুড়ে বেলি ফুলের তীব্র সুগন্ধ। হঠাৎ হঠাৎ দূর থেকে ভেসে আসছে বেশ কিছু উৎসুক মানুষের আনন্দিত কণ্ঠস্বর, ক্ষীণ হাসির শব্দ। ওগুলো কি তবে নাদিম রঞ্জন হতে পারে? নীরা দীর্ঘশ্বাস ফেলল। ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছে তার। ভারী শাড়ি আর অনেকক্ষণ টানা বসে থাকার জন্য ঝিমঝিম করছে পা, ভ্যাবসা গরমে চুলকাচ্ছে শরীর। নীরা অসহায় চোখে ঘড়ির দিকে তাকালো। 1:20। অনন্ত কি তবে ঘরে আসবে না? একটি চিন্তার রেশ ধরে ঘিরে ঘিরে অসংখ্য চিন্তা উঁকি দিয়ে গেল মস্তিষ্কে। অনন্তর মনোভাব জানার ইচ্ছেই ছটফট করে উঠল ভেতরটা। চিরায়ত স্বামীদের মতো অনন্তও কি খুব ঘনিষ্ঠ হতে চাইবে আজ, নাকি দুর্ব্যবহার করতে তার সাথে এগিয়ে আসবে? বন্ধু অনন্তকে নীরা চেনে। বন্ধু অনন্তর আগাগোড়া পড়ে ফেলার ক্ষমতা তার আছে, কিন্তু স্বামী হিসাবে অনন্ত কি রকম হতে পারে তার বিন্দুও বিসর্গও ধারণা করা যাচ্ছে না। ক্ষণে ক্ষণে ভয় আর অনিশ্চয়তা গলা শুকিয়ে আসছে। এক চুমুক জলের জন্য হাঁপিতেশ করে মরছে হৃৎপিণ্ড। নীরার হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘরে এলো অনন্ত। ঘড়ির কাঁটা তখন 1:30 ছুঁই ছুঁই। অনন্ত খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজায় ছিটকিনি দিয়ে ফ্যানের সুইচ চাপলো। কয়েক সেকেন্ড বিলম্ব করে ভোঁ শব্দ তুলে ঘুরতে লাগলো বৈদ্যুতিক পাখা। অনন্ত শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ফ্যানের নিচে দিয়ে দাঁড়ালো। টি টেবিল থাকা পানীয় গ্লাসটা তুলে নিয়ে গলা ভেজালো। প্রতিটি কাজই সে করলো অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে। নীরার দিকে তাকালো না। অনন্তকে ঘরে ঢুকতে দেখেই অস্বস্তিতে জড়সড় হয়ে পড়েছিল নীরা। তীব্র অস্বস্তি নিয়ে অনন্তর দিকে এক পলক তাকাতেই দৃষ্টি থমকে গেল তার। চোখের পলকে বিশ্বাস করে নিল সাদা শেরওয়ানি গায়ে দাঁড়িয়ে থাকা মানুষটি পৃথিবীর সবচেয়ে সুপুরুষদের একজন। অনন্ত শ্যামকালো মুখের বিগলিত মায়ায় নারী অহংকারের সবটাই যেন ভেসে গেল নীরার। বুকের ভেতর শিরশির করে উঠল গুচ্ছ গুচ্ছ অনুভূতির বহর। বন্ধু থেকে স্বামিত্ব বরণ করা মানুষটির দিকে অপলক চোখে চেয়ে থেকেই হঠাৎ উপলব্ধি করল এই মানুষটিকে প্রচণ্ড ভালোবাসে নীরা। তাকে দেখা মাত্রই তীব্র অনুভূতিতে ঝাপসা হয়ে এলো সব। অনন্ত শেরওয়ানিটা খুলে রেখে আলমারি থেকে টি শার্ট ট্রাউজার বের করলো। নীরার সামনে বিছানায় একটি সুতি শাড়ি রেখে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল। পুরোটা সময় অনন্তকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করল নীরা। অনন্তর বেখেয়ালি চাহনি, প্রশস্তর কাঁধ, অনাবৃত রোমস বুক, কপালের কুঞ্চন থেকে শুরু করে হাঁটা চলা সব। 15 মিনিটের মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অনন্ত। সারা মুখে বিন্দু বিন্দু পানির ছটা, চুলগুলো ভেজা অগোছালো। নীরা আবারও অপলক চোখে রইল চেয়ে অনন্তর চোখে মুখের দিকে। তবে অনন্তর মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না। তার হাবভাব দেখে মনে হলো তার নিজস্ব বিছানায় নীরা নামক মেয়েটার বসে থাকা, তার দিকে অহর্নিশ চেয়ে থাকা খুবই স্বাভাবিক একটি ঘটনা। অতীতে ঘটেছে, নিত্য নৈমিত্তিক ঘটেছে, ভবিষ্যতেও এমনটাই ঘটবে। অনন্ত হাতের তোয়ালেটা চেয়ারের উপর ছড়িয়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। নীরার দিকে পিঠ ফিরিয়ে চুপচাপ বসে রইল বেশ কিছুক্ষণ। একটা বারের জন্য নীরার দিকে চোখ তুলে তাকালো না। নীরার উদ্দেশ্যে একটা কথাও বলল না। নীরাও আগ বাড়িয়ে কথা বলার সাহস পেল না। শুকনো মুখে কিছুক্ষণ বসে থেকে অনন্তর দেওয়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা লাগানো আগ মুহূর্তেও অসহায় চোখে চেয়ে রইল সাদা টি শার্ট গায়ে অনন্ত পিঠে। মুখের সাজগোজ তুলে গোসল করে বেরুতে বেরুতে প্রায় 1 ঘন্টা লেগে গেল নীরার। ওয়াশরুম থেকে বেরিয়েই দেখলো অনন্ত ঘুমাচ্ছে। বিছানায় ফুলের অংশবিশেষ অবশিষ্ট নেই। ধবধবে সাদা চাদরে সাদা টি শার্ট গায়ে ঘুমিয়ে আছে শ্যামকালো এক যুবক।
নীরা ধীর পায়ে বিছানায় কাছাকাছি গিয়ে দাঁড়ালো। বাম পাশে একজনের শোয়ার মতো যথেষ্ট জায়গা রেখে ডান পাশ ঘেঁষে শুয়েছে অনন্ত। বাম হাতটা মাথার নিচে দিয়ে ডান হাতটাকে কপালের উপরে আড়াআড়িভাবে স্থান দিয়েছে সে। কপালটা হালকা কুঁচকে আছে। নীরা বুঝলো তার এই বিছানায় অনন্তর পাশে ঘুমানোর অনুমতি আছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসল। অভিমান ভরা চোখে অনন্তর মুখের দিকে চেয়ে রইল অল্প কিছুক্ষণ। বালিশ টেনে গুটিসুটি হয়ে শুয়ে পড়তেই টপাটপ চোখের জল বালিশে ভিজল। জীবনের প্রথম কোনো পুরুষের বিছানায় এসে মনে একটা অংশ অস্বস্তিতে কাদা হয়ে গেল অপর একটি অংশ। খুব করে চাইতে লাগলো অনন্ত তাকে জড়িয়ে ধরুক, বুকের খুব কাছে নিয়ে খুব যত্ন করে ঘুম পাড়াক। কতদিন ঘুমাই না নীরা। অনন্ত না হয় এবার একটু ঘুম পাড়ানির ঔষধ হোক। সকালে ঘুম থেকে উঠে অনন্তকে বিছানায় পেল না নীরা। ঘড়ির কাঁটা তখন 8:30 ঘরে। নীরা ধরফর করে উঠে বসলো, হাতে মুখে পানি দিয়ে বিছানায় গোছালো। ঘড়িতে 9টা বাজতে চললেও কেউ ডাকতে এলো না তাকে। নতুন বউ হয়ে নিজ উদ্যোগে বাইরে যাওয়া উচিত হবে কিনা বুঝতে উঠতে পারল না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অনন্তর দূর সম্পর্কের বোন দরজা থেকে বাইরে আসার জন্য ডেকে দিল। নীরা অস্বস্তি আর অনিশ্চয়তা নিয়ে ঘর থেকে বেরোতেই মহিলাদের ফিসফিস কানে এলো। রান্নাঘরের কাছে দাঁড়িয়ে ছিল অনন্তর 2 ফুপু আর খালা। নীরাকে বেরোতে দেখেই চোখ কপালে তুলে বলল, নতুন বউয়ের কি এত ঘুমালে চলে নাকি? আমাদের সময় ফজরের ওয়াক্ত উঠে মশলা বাটতে হয়েছে, 100 মানুষের রান্না করতে হয়েছে, নতুন বউ মশলা বাটতে পারো? নীরা মাথার কাপড় ঠিক করে নিয়ে মাথা নাড়ল। অনন্তর বড় ফুপু 1 গামলা পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ ধরিয়ে দিল এবং বললেন, এগুলো বেটে ফেলো তো, তোমাদের তো বউ ভাত হচ্ছে না, আমরা আজই পত্রপাঠ বিধেয়ী হচ্ছি সব। যাওয়ার আগে অনন্তর বউয়ের হাতে রান্না খেয়েই যাই। হাঁসের মাংসটা মরিচ বাটা দিয়ে রাঁধবা। বড় ভাবি, দুপুরে অনন্তর বউ রাঁধবো, আপনার ছুটি। কড়াইয়ে খুন্তি চালাতে চালাতেই মুখ ফিরিয়ে তাকালেন জাহানারা। থমথমে মুখে নীরাকে একবার পর্যবেক্ষণ করে আবারও নিজের কাজে মন দিলেন। মুহূর্তের মধ্যেই নীরাকে শিলনোড়া ধরিয়ে দেওয়া হলো। নীরা টু শব্দ না করে মশলা বাটতে বসলো। কাল নম্রতা ছোঁয়া ফিরে যাওয়ার আগে জোরপূর্বক কয়েক লোকমা খাইয়ে রেখে গিয়েছিলেন তাকে। তখন মানসিক চাপ আর চিন্তার খেতে পারেনি নীরা। গা গোলাচ্ছিল, মাথা ঘুরছিল, এখন ক্ষুধায় পেট জ্বালা করছে, অথচ খাবার মুখে দেওয়ার উপায় নেই। অতগুলো পেঁয়াজ রসুন ছিটে শিলে বাটতে বাটতেই চোখ মুখ জ্বালা ধরে গেল নীরার। এক পর্যায়ে হাতের মাংস পেশিগুলোতেও চিনচিনে ব্যথা করে উঠল। হাত দুটো বারবার 2-1 ঝাঁকিয়ে আবারও নিজের কাজে মন দিল নীরা। কাঁচামরিচ বাটতে গিয়ে কচি হাত দুটোতে যেন আগুন ধরে গেল। সেই সাথে ফুপু খালা শাশুড়িদের ঝাঁঝালো কথার তোড়ে চোখ ফেটে জল গড়াতে চাইল নীরার। ফুপু শাশুড়ি হৈ হৈ করে বললেন, এভাবে কেউ মশলা বাটে? সারা পাটাই ছড়িয়ে ফেলছে দেখি। কাজের মিছিল জানো না? আমাদের সময় হলে শাশুড়ি একদম মুখে গুজে দিত, আমাদের স্বর্ণা কি সুন্দর মশলা বাটে। এমন হাজারো কথার বুকটা ঝাঁঝা করে উঠল নীরার। হঠাৎ করে মায়ের মুখটা ভেসে উঠল চোখে। বাবা মারা যাওয়ার পর হঠাৎ করেই অভাব অনটনে পড়ে গিয়েছিলেন তারা। কত টানাপোড়েনের জীবন কাটাতে হয়েছে, খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। এত কিছুর পরও মেয়ে দুটোকে বুকে আগলে বড় করেছেন মা। সময়ে অসময়ে ঝাঁঝালো ভারী কথাও শুনিয়েছেন, কিন্তু পর মুহূর্তেই পরম মমতায় আগলে নিয়েছেন বুকে। হাত জ্বলার ভয়ে মরিচ কাটতে না দেওয়াই তার মেয়েটি আজ মরিচ বাটতে বসেছে। দেখলে কি মা আতকে উঠতো না মেয়ের জ্বালাই? মেয়ের আগেই কি তার চোখে জল টলমল করতো না? নীরা দীর্ঘশ্বাস ফেলল। মাথা নিচু করে অসহ্য জ্বালা আর ব্যথা সহ্য করতে করতে বুঝল বাড়ির বউ আসলে বাড়ির কেউ নয়। তাদের প্রতি সহানুভূতি দেখানো এই সমাজের সবচেয়ে বড় অন্যায়। পরিষ্কার ঝকঝকে পবিত্র সমাজটা কি অত বড় অন্যায় করতে পারে? কখনো নয়। চোখের উপর কড়া রোদের ঝাপটাই ঘুম ভাঙল নাদিমের। পায়ের 2 আঙুল দিয়ে জানালায় পল্লাটা ঠেলে দিয়ে বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুল। চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে থেকেই ঘুমের দেখা দেওয়া গেল না। মাথা ঝিমঝিম করছে। একটু আগে খুব ফালতু একটা স্বপ্ন দেখায় মেজাজটা চটে গিয়েছে।
স্বপ্নে বড় মামা হাসতে হাসতে রক্ত বমি করে পৃথিবীর ভরিয়ে ফেলেছেন। মানুষ কখনো হেসে হেসে রক্ত বমি করে কিনা জানা নেই নাদিমের। রক্ত বমি কখনো আনন্দের কোনো ব্যাপার নয়, বমি করাও যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। কাঁদতে কাঁদতে বমি করলেও ঠিক আছে, কেউ হাসতে হাসতে বমি করবে কেন? আর বমি করলেও বমিতে বমিতে পৃথিবী ভাসিয়ে ফেলতে হবে কেন? নাদিম বড় মামাকে বিশ্রী কিছু গালি দিয়ে উঠে বসল। স্বপ্ন নিয়ে থিওরিটা আজ মিথ্যে বলে মনে হচ্ছে তার। মাথায় চুলগুলো ঝাঁকিয়ে বেখেয়ালের মতো পাশের বিছানায় তাকাতেই চমকে উঠল নাদিম। চোখ বড় বড় করে তাকিয়ে বুকে থুতু ছিটালো। বিশাল একটা হাই তুলে বিশ্রী একটা গালি দিয়ে বলল, ডর দেখাইলি দিছিলিস শালা। অনন্ত জবাব না দিয়ে কপাল কুঁচকে তাকালো। পায়ের জুতোটা নাদিমের দিকে ছুঁড়ে মেরে বলল, তোর ভাষা ভয়ানক বাজে হচ্ছে দিন দিন। এত অশ্লীল গালি আমিও মনে আনতে পারিনি কোনো দিন। নাদিম হাত বের করে হাসলো। জুতোটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে বলল, আরে মামা, আমি সিঙ্গেল মানুষ হয়ে ঘুম থেকে উঠতে পারলাম না, আর তুই বাসর টাসর সেরে ধানমন্ডি থেকে শাহবাগ চলে এলি? বাহ, রাতে কি ঘটলো? কথাটা বলে ভ্রু নাচিয়ে নিঃশব্দে হাসতে লাগলো নাদিম। ঘড়ি দেখ বলদ, অলমোস্ট 1:30 বাজে। তুই উঠিস নাই বলে যে সূর্য উঠবে না এমনটা তো নয়। এতক্ষণ 10 বার বাসর করে ফেলা যাবে। অনন্ত কথাই শব্দ করে হেসে উঠল নাদিম। অনন্ত চোখ পাকিয়ে বলল, হাসছিস কেন? নাদিম হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। কোনোরূপ হাসি চেপে বলল, রাতে তাহলে এই ঘটল? 10 বার? আমাদের নিরু তোর বউ বইলা কিছু কইতে পারছি না, মনোভাবটা বুঝানে প্লিজ। কথাটা বলে আবারও দৈত্যের মতো হাসতে লাগলো নাদিম। অনন্ত পাশ থেকে বালিশ ছুঁড়ে মেরে বাজে একটা গালি দিল। নাদিমের হাসি যেন আরও বিস্ত্রূপ হলো। ঠিক সেই সময় রুমের ভেতরে এলো রঞ্জন, হাতে খাবারের ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার উপর বসলো। নিচু হয়ে জুতো খুলতে খুলতে বলল, এভাবে হাসছিস কেন? কি হয়েছে? নাদিম হাসি চেপে রেখে বসলো। অনন্ত চোখ রাঙিয়ে তাকাতেই আবারও হেসে ফেলল। রঞ্জনকে পুরো ঘটনাটা রসিয়ে রসিয়ে শোনাতেই নিঃশব্দে হাসতে লাগলো রঞ্জন। নাদিম বিছানা থেকে টুপ করে নেমে গিয়ে খাবারের ব্যাগটা তুলে নিল। ব্যাগের ভেতর উঁকি দিয়ে বলল, কাহিনী কি? রঞ্জন সোজা হয়ে বসলো, হেসে বলল, পূজা পাঠিয়েছে, আমার মাও প্যাক করে দিল। সব মিলিয়ে এত খাবার হয়ে গিয়েছে, সন্ধ্যায় ফ্লাইটে ভাবলাম আজকের লাঞ্চটা আপাতত একসাথেই খাই। নমুনিরা খায় না বলে মাংস আনেনি, রোস্ট মাংসের ঝোল রেস্টুরেন্ট থেকে নিতেই হবে। নাদিম অতক্ষণে ঢাকনা খুলে ফেলেছে, আলুর একটা টুকরো তুলে নিয়েছে হাতে। অনন্ত বালিশে ঠেস দিয়ে বেশ আয়েস করে বসলো। উচ্ছ্বাস হেসে বলল, ছোঁয়া থাকলে বলতো, এই তুই হাত ধুয়েছিস, দাঁতও ব্রাশ করিস নি, ছি কি জঘন্য, আমার তো ভাবতেই বমি পাচ্ছে। অনন্ত কথা বলার ঢঙে হেসে ফেলল রঞ্জন। ফোন বের করতে করতে বলল, নমুকে ফোন লাগাই, হলে তো ঢুকতে পারবে না, ছোঁয়াকে নিয়ে লেকের পাড়ে চলে আসতে বলি, ছোটোখাটো একটা পিকনিক হয়ে যাবে, খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল রঞ্জন। অনন্তর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিন্তু নীরু? অনন্ত মুখটা চুপসে গেল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, ফোন দিয়ে জিজ্ঞেস কর, আসতে চাইলে আমি গিয়ে নিয়ে আসবো। নাদিম আলুর টুকরোটা চিবোতে চিবোতে বলল, আসতে চাইলে মানে? অবশ্যই আসবে। আর ফোন দে মানে? তোর বউ তুই ফোন দিবি, রঞ্জনকে কস কেন? অনন্ত ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বউ টানোস কেন? বউ বাড়িতে, এখানে তো নয়। এই মুহূর্তে তোদের যা, আমারও তাই। আর দাওয়াত তো রঞ্জনের, আমার হলে না হয় আমিই ফোন দিতাম, রঞ্জনের দাওয়াত যখন রঞ্জন দেবে। তাছাড়া আমার ফোনে ব্যালেন্স নেই। নাদিম কিছু বলতে গিয়েও বলল না। রঞ্জন 2-3 বার ফোন দেওয়ার পরও নীরাকে ফোনে পাওয়া গেল না। রঞ্জন প্রশ্নবদ্ধ দৃষ্টিতে অনন্তর দিকে তাকাতেই অস্বস্তিতে পড়ে গেল অনন্ত। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিয়ে বলল, আমার দিকে তাকিয়ে আছিস কেন? বাড়ি ভর্তি মেহমান, নতুন বউকে এভাবে বের হতে দেবে বলে মনে হয় না। বড় ফুপু তো কিয়ামত করে ফেলবে, আমাকে কেউ কিছুই বলবে না। ঘুরে ফিরে প্রশ্নের মুখে ওকেই হতে হবে। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলল। নাদিম রক্তিম চোখে চেয়ে রইল, কিছু বলল না। দুপুরের খাঁকা রোদে রিকশায় বসে অপেক্ষা করছে আরফান, গায়ে ঘরমাক্ত সাদা শার্ট। আজ নম্রতা
তাদের বাসায় যাবে বলে হাসপাতালে থেকে সোজা নম্রতাকে রিসিভ করতে এসেছে সে। শরীরে 1 টন ক্লান্তি। নম্রতাকে সময় দিতে আজ দুপুরে দিনটাই ছুটি নিয়েছে সে। কয়েকদিন যাবৎ ঘন ঘন ছুটি নেওয়ায় হালকা ঝাঁঝালো কথাও শুনতে হয়েছে তাকে। মেজাজটা খানিকটা চটে আছে। ব্যাপারটা তার ব্যক্তিত্বের তীব্রভাবে আঘাত এনেছে। গরমের মাঝে অপেক্ষা করতে করতে সেই রাগ ক্ষোভ যেন তরতর করে বাড়ছে। আরফান কপাল কুঁচকে ঘড়ি দেখল। প্রায় সাথে সাথেই গেট পেরিয়ে বেরিয়ে এলো নম্রতা। গায়ে কাঁচা হলুদ রঙের সালোয়ার, ফর্সা গায়ে রংটা ফুটে উঠেছে। নম্রতাকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে দেখেই বিরক্তিটা উবে গেল তার। নম্রতার শান্ত স্নিগ্ধ মুখটা দেখে সমস্ত রাগ মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। নম্রতা রিকশার পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরফান একটু হেসে বলল, কি হলো, উঠুন। নম্রতা অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। আরফান কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা আমতা আমতা করে বলল, আজ না যাই। আরফান অবাক হয়ে বলল, মানে? কাল তো আপনি নিজেই রাজি হলেন, তাহলে আজ কেন? নম্রতা প্রচণ্ড অপরাধীবোধ নিয়ে বলল, আসলে আজ রঞ্জন চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে কে জানে। আজকে দুপুরটা ও। নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে আরফান শীতল কণ্ঠে বলল, ফাইন। নম্রতা বুঝলো আরফান রেগে গিয়েছে। নম্রতা মৃদু কণ্ঠে বলল, সরি, আপনি কি রাগ করলেন? আরফান অত্যাধিক শীতল কণ্ঠে বলল, না। নম্রতা কি বলবে বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল। আরফানের থমথমে রক্তিম মুখ দেখে বুঝলো আরফান প্রচণ্ড রেগে আছে, সেদিনের থেকেও বেশি। নম্রতা কথা গুছিয়ে নিয়ে কিছু বলবে তার আগেই রিকশা চালককে তাড়া দিয়ে জায়গা ছেড়ে চলে গেল আরফান। ভদ্রতা স্বরূপ একবার বিদায়টাও পর্যন্ত নিল না। নম্রতা মুখ কালো করে চেয়ে রইল। সাথে সাথেই বেজে উঠল ফোন। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগলো সে। বন্ধুরা অপেক্ষা করছে। একই আকাশের চরে বেড়ানো 6 রঙা উচ্ছল ঘুড়ি আজ সময়ের তালগোলে ক্লান্ত। আজও তারা একই সুতোয় গাঁথা। ভিন্ন স্বাদের ঘুড়িগুলো আজও একই টানে মত্ত। তবুও কোথাও একটা ছন্ন ছাড়া ঢঙ্কা। প্রাণপণে কাছে টানলেও দূরত্ব বাড়ার সংখ্যা। নতুন সম্পর্ক, নতুন সময়, নতুন স্বপ্নে তাদের আকাশটা আজ ভিন্ন থেকে ভিন্নতর। কারো আকাশে পরাধীনতার ছোঁয়া, কেউ বা সম্পর্কের টানাপোড়ানে ক্লান্ত। কারো আকাশে সম্পর্কের ছোঁয়াতেও কেউ সমাজের যুদ্ধে পরিশ্রান্ত। কেউ বা অতীতে ঘেরা গেছে বন্দী। আবার কারোর আকাশে নতুন ভালোবাসার সূর্যোদয়। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 42। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।